আওয়ামী লীগের মতো একটা বড় দল, সেই বড় দলের যদি 2-3 হাজার লোক আসে, এটা আসলে মোকাবেলা করার মতো বাংলাদেশে কোনো থানা এই পর্যায়ে নেই। সরকার যে কাজটি করেছে এখন সেই কাজের ফলাফল শাখের করাত, মানে আওয়ামী লীগ যদি আপন শক্তিতে সত্যি মতো রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে মানে নিষিদ্ধ করা হয়েছিল ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। এই মুহূর্তে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার পথটি কি অ্যাক্সিডেন্টালি নাকি নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার সম্ভাবনা আছে? নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, সারপ্রাইজিং হওয়ার সম্ভাবনা। যেভাবে ধরেন তারেক রহমান সাহেব আসছে, এটা তো নিয়মতান্ত্রিক ভাবে তিনি আসেননি, তিনি পুরো জাতিকে সারপ্রাইজ করে 24 ঘন্টার সময় আমরা পাইনি, তিনি বাংলাদেশে এসেছেন ভিনি ভিডি ভিসি, আসলাম, নামলাম, 300 ফিটে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম, ভিনি ভিডি ভিসি, আসলাম, দেখলাম, জয় করলাম। ইনুস সাহেবও মানে পরপর হয় কি ঘটনা 3টা ঘটে, তো আমাদের দেশে 3টি ভিনি ভিডি ভিসি হয়েছে, এসে দুটো মানে হয়েছে। ইনুস সাহেব একেবারে প্যারিস থেকে আসলেন, 8 তারিখে আসলেন, এসে রাজা হয়ে গেলেন। আবার তারেক রহমান সাহেব আসলেন, এসেই তিনি রাজা হয়ে গেলেন। তিনি নির্বাচিত হইলেন ফেব্রুয়ারি মাসে, কিন্তু তিনি যেই দিন ডিসেম্বর মাসের 25 তারিখে পা দিয়েছেন ওই দিন থেকে তিনি রাজা। তো বোঝার চেষ্টা করেন যে যে ইনস্ট্যান্স গুলো ইউনুসের ক্ষেত্রে ঘটছে, যে জিনিসটা সেই ইনস্ট্যান্স শেখ হাসিনার ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটবে না, আপনি এটা কি করে বলবেন বলেন? হ্যাঁ, আওয়ামী লীগ 17 বছর থেকে শুধু তো খারাপ কাজ করেনি, এই যে ভালো কাজগুলো যেগুলো করেছে, এখন এই আওয়ামী লীগের বিপদের সময় এই জিনিসগুলো রসায়ন হচ্ছে। এই রসায়নগুলোই জামাত, এনসিপি এবং বিএনপি এগুলো তাদেরকে পলিটিক্যালি, মেন্টালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি এগুলোকে মোকাবেলা করতে। ঢাকা শহরে কাক নেই, আপনি একবার চিন্তা করতে পারছেন যে আওয়ামী লীগের আমাদের এত কাক ছিল, হঠাৎ করে ঢাকা শহরে কাক নেই, গ্রামেও কাক নেই। আপনি বুঝতে পারছেন এটা প্রকৃতির এটা কত বড়, না এটা প্রকৃতির একটা বিরাট অভিশাপ। আর প্রকৃতিতে কাক না থাকা মানে একটা অভিশাপ, আপনি জানেন এটা? আপনি যখনই কোনো একটা সমাজে কাক না থাকবে, কাককে বলা হয় প্রকৃতির ডাস্টবিন। আমাদের রোগ জীবাণু ময়লা আবর্জনা দূর করা থেকে শুরু করে প্রকৃতি। কিন্তু ঢাকা শহরে আপনি হঠাৎ করে দেখেন গত ইউনুসের জমানা থেকে এই পর্যন্ত ঢাকা শহরে কাক নেই, কোনো কাকের ডাকাডাকি নেই। তাহলে এই যে আল্লাহর যেটা গজব নাজিল হয়ে গেছে ইউনুসের জমানা থেকে এই কাকের মাধ্যমে, এটা বোঝার ক্ষমতা তো আপনাকে থাকতে হবে। পুলিশ আসলে আওয়ামী লীগ নিয়ে আতঙ্কগ্রস্ত হবে না। এখানে হয় কি, সরকারকে খুশি করার জন্য পুলিশকে অনেক কিছু করতে হয়। বাস্তবতা হলো যে যেখানে ওসি সাহেব তার ফোর্স সহকারে মোহাম্মদপুরের মতো জায়গাতে গিয়ে এই 15-20 জন বা 10-12 জন ছিনতাইকারী যাদের হাতে দেশীয় অস্ত্র শস্ত্র আছে তাদেরকে ফেস করতে পারছে না, তাদের হাতে পুলিশ লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। তো সেখানে অ্যাজ এ হোল আওয়ামী লীগের মতো একটা বড় দল, সেই বড় দলের যদি 2-3 হাজার লোক আসে, এটা আসলে মোকাবেলা করার মতো বাংলাদেশে কোনো থানা এই পর্যায়ে নেই। বিএনপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব কোলাহল এখন এমন পর্যায়ে রয়েছে, রাজনৈতিকভাবে বিএনপি, জামাত, এনসিপি তাদেরকে আসলে আওয়ামী লীগ মোকাবেলার সামনাসামনি করতে পারবে এরকম অবস্থা নেই। যেখানে আপনি চিন্তা করেন যে একজন পাওয়ারফুল মন্ত্রী মীর শাহে আলম, তো মীর শাহে আলম বেসিক্যালি বগুড়াতে বাড়ি, এটা তার প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় শোনা যায় তিনি তারেক রহমান সাহেবের বন্ধু। এই ভদ্রলোকের ভয়ে সে স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মানুষ তাকে তেল মারছে, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ সেখানে কোনো নড়াচড়া নেই। মির্জা ফখরুল সাহেব যে বাংলাদেশের একজন মন্ত্রী, তিনি যে এলজিআরডি মন্ত্রী আমরা কেউ জানি না, তার আচার আচরণ দেখে বোঝা যাচ্ছে মনে হয় যেন উনি চারণ কবি হয়ে গেছেন। হ্যাঁ, এখন উনি কবিতা রচনা করবেন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ মানে দর্শন শাস্ত্র করবেন, এবং খুব দ্রুত যেন উনি মনে মনে চিন্তা করেন যে আল্লাহ খুব দ্রুত আমাকে একটা মান সম্মান সহকারে এখান থেকে নিয়ে যাও, আইদার তোমার ভেস্তে নিয়ে যাও অথবা আমাকে একটা রিটায়ারমেন্টের ব্যবস্থা করে দাও। এখন সেই লোক দুটো ইউনিয়নের নাম ছেলের নামে দিল, ভাতিজির নামে দিল আর একটা ইউনিয়নের নাম। তো সেই কাজটি এত মিডিয়া এত কিছু বলার পরেও মন্ত্রী বা প্রশাসনের পক্ষ থেকে কিছু হলো না, স্বয়ং প্রধানমন্ত্রীকে এটাকে হস্তক্ষেপ করতে হলো। ইট মিনস যে এখানে প্রধানমন্ত্রীর বাইরে অন্য কারো কোনো ক্ষমতা কাজ করছে না, নো বডি ইজ অ্যাক্টিং। কাজী এখানে ওই যে পুলিশ যে কথাটা বলেছে, যেখানে পুলিশের প্রতি আক্রমণ হতে পারে, এটা মূলত পুলিশকে অ্যালার্ট করা,
পুলিশকে অ্যালার্ট করা। এখন আক্রমণ যখন হবে, এটার দুটো বিষয় আছে। পুলিশ বিক্ষুব্ধ হয়ে তাদেরকে ধরবে, এর প্রশ্নই আসে না। আর দ্বিতীয়ত হলো, ওখানে আক্রমণ হতে পারে, ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, সতর্ক হয়ে যেও। তো এখন যদি সতর্ক হয়ে পুলিশ ছেড়ে দেয়, তাহলে তো 23শে জুন সারা বাংলাদেশ মুসলিমের শহর হয়ে যাবে। এটা তো সরকারের জন্য খুবই একটা বিব্রতকর হয়ে যাবে। আবার যদি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে যায়, যে আমাদেরকে মারতে পারে, ফলে আমরা ওখানে সমস্ত কিছু, সেই জল কামান, শল কামান সব জায়গাতে, ফলে কোনো একটা মিছিল দেখলেই সঙ্গে সঙ্গে সেখানে জল কামান ছেড়ে দেবে। তো আসলে এই যে যা কিছু করছে, ইটস এন আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আউটওয়ার্ডলি, মানে বাহ্যিক দিক থেকে। কিন্তু ভিতরের দিক যদি আপনি দেখেন, পুলিশ খুব ভালো করে জানে যে বাংলাদেশে যে কিয়ামত হয়ে যায়, কেয়ামত হয়ে যায়, তবুও আওয়ামী লীগের কোনো একটা লোক পুলিশের একটা পশম স্পর্শ করবে না। এই পুলিশ বাহিনী গঠন করার জন্য, এই পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করার জন্য রাষ্ট্রের সব বাহিনীর এবং সব প্রতিষ্ঠানের শত্রু হয়েছে আওয়ামী লীগ। এবং আজকের এই পুলিশের যা কিছু রয়েছে, যা কিছু প্রাপ্তি, এর পেছনে শেখ হাসিনা, আওয়ামী লীগের যে অবদান, সেই অবদান পুলিশের প্রত্যেকটা লোক জানে। এর কারণ হলো বাহিনীগুলোর কতগুলো, নর্মালি প্রত্যেকটা বাহিনীর কতগুলো যাকে বলা একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। শত শত বছর ধরে এরা এই ঐতিহ্য লালন করে। আপনি যদি ধরেন বাংলাদেশের আর্মির মধ্যে যারা অফিসার, তাদের মধ্যে টিল নাও জিয়াউর রহমানের প্রতি প্রচন্ড একটা দুর্বলতা আছে। সে অনেকগুলো কু মোকাবেলা করেছে, অনেক অফিসারকে ফাঁসিতে চড়িয়েছে, ডাজ নট ম্যাটার, কিন্তু তার প্রতি এটা মমত্ববোধ আছে। আবার অন্যদিকে যারা সাধারণ সিপাহী যারা আছেন, সোলজার যারা আছেন, তারা কিন্তু মারাত্মকভাবে এরশাদের ভক্ত। ফলে আপনি ক্যান্টনমেন্টের এলাকাতে প্রত্যেকটা সিপাহী জাতীয় পার্টি এবং এরশাদের যারা লোকজন আছে, তাদেরকে মনে প্রাণে ভালোবাসে। একটা ট্রেডিশন হয়ে গেছে। তদ্রুপ বিএনপির সঙ্গে নয়, আওয়ামী লীগের সঙ্গে পুলিশের যে সম্পর্কটা, মানে আওয়ামী লীগ সরকারটা আসলে একটা পুলিশ বান্ধব সরকার, প্রচন্ড একটা পুলিশ বান্ধব সরকার। সেটা বঙ্গবন্ধুর জামানাতে তিনি যেমন প্রোটোকল নেননি, পুলিশের উপর নির্ভর করেছেন। আর শেখ হাসিনা তো পুলিশকে পারলে তো পুলিশের হাতে সবকিছু ছেড়ে দেন। ফলে এটা পুলিশ অনুভব করে। ফলে সেই অনুভবের জায়গা থেকে, যেটাকে বলা অ্যাট্রোসিটি যেটা বলা হয়, এটা নিষ্ঠুরতা কখনো পুলিশ দেখাবে না। তারা মামলা করবে, গ্রেপ্তার করবে, হামলা করবে, যা কিছু করবে, সেটা হলো ওই এলাকার যে পলিটিক্যাল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কমপ্লাই করার জন্য, তার চাকরি বাঁচানোর জন্য। এই বাংলাদেশে বহু মানুষ রয়েছে যারা আওয়ামী লীগ দ্বারা উপকৃত, শেখ হাসিনা দ্বারা পার্সোনাল উপকৃত। যারা ক্ষতি হয়েছে তারা তো শেখ হাসিনাকে গালাগালি করবেই। এখন বিএনপির অনেক লোক ক্ষতিগ্রস্ত, তারা গালাগালি করবে, কিন্তু যে মানুষগুলো উপকার পেয়েছে তারা কি করবে? তারা শেখ হাসিনাকে চাইবে। আর যদি শেখ হাসিনা না পায়, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ শেখ হাসিনাকে এনে দাও। তারা মানে কান্নাকাটি করবে, আফা কবে আসবে, ইত্যাদি ইত্যাদি হবে। এর বাড়ি তো হবে না। এখন এই যে বেনজির এত খারাপ বলে সব মানুষ, এখন বেনজিরের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। আপনি হারুনকে যত খারাপ বললেন না কেন, হারুনের দ্বারা তো বহু মানুষ উপকৃত হয়েছে। মেজর জিয়াউল হাসানকে আপনি যত খারাপ বলেন, যত খারাপ বলেন, খারাপ লোক খারাপ বলুক, কিন্তু তার দ্বারা যারা উপকৃত হয়েছে তারা তো তার জন্য দোয়া করবে। তা আওয়ামী লীগ 17 বছরে, হ্যাঁ, তা আওয়ামী লীগ 17 বছর থেকে শুধু তো খারাপ কাজ করেনি, এই যে ভালো কাজগুলো যেগুলো করেছে, এখন এই আওয়ামী লীগের বিপদের সময় এই জিনিসগুলো রসায়ন হচ্ছে। এই রসায়নগুলোই জামাত, এনসিপি এবং বিএনপি, এগুলো তাদেরকে পলিটিক্যালি, মেন্টালি, সোশ্যালি, স্পিরিচুয়ালি এগুলোকে মোকাবেলা করে। ঢাকা শহরে কাক নেই। আপনি একবার চিন্তা করতে পারছেন যে আওয়ামী লীগের আমাদের এত কাক ছিল, হঠাৎ করে ঢাকা শহরে কাক নেই, গ্রামেও কাক নেই। আপনি বুঝতে পারছেন এটা প্রকৃতির এটা কত বড়, না এটা প্রকৃতির একটা বিরাট অভিশাপ। আর প্রকৃতিতে কাক না থাকা মানে একটা অভিশাপ, এটা জানেন? এটা আপনি যখনই কোনো একটা সমাজে কাক না থাকবে, কাককে বলা হয় প্রকৃতির ডাস্টবিন। আমাদের রোগ, জীবাণু, ময়লা আবর্জনা দূর করা থেকে শুরু করে প্রকৃতি। কিন্তু ঢাকা শহরে আপনি হঠাৎ করে দেখেন, গত ইউনূসের জমানা থেকে এই পর্যন্ত ঢাকা শহরে কাক নেই, কোনো কাকের ডাকাডাকি নেই। তাহলে এই যে আল্লাহর যেটা গজব নাজিল হয়ে গেছে ইউনূসের জমানা থেকে এই কাকের মাধ্যমে, এটা বোঝার ক্ষমতা তো আপনাকে থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ দ্য স্পেশাল নলেজ। হঠাৎ করে কাক নেই কেন? আপনি চারিদিকে দেখবেন কুকুরগুলো ডাকছে না আগের মতো। এই যে কুকুর যে ডাকছে না, কেন কুকুর ডাকছে না? সে নীরব হয়ে আছে কেন? আমাদের সমাজের এত নেড়িকুত্তা, এত কিছু চলতেছে, হঠাৎ করে কুকুর কেন? আপনাকে এই জ্ঞানগুলো সরকারের, আপনি দেখেন এই আধ্যাত্মিকতার জ্ঞান আপনার কার আছে বলুন তো? এই সরকারের মধ্যে কার আছে যে কুকুর কেন ডাকে না, কাক কেন শহর ছেড়ে চলে গেল? কিংবা সম্রাট আকবরের সময় মোল্লা দো পেঁয়াজার যে গল্প, সেই বিখ্যাত গল্প, বলেন তো দিল্লিতে কত কাক আছে, এত কিছুর মধ্যে কাক কেন আসলো? মানে কাক যে প্রকৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট,
এর সঙ্গে কাকের উপস্থিতি, কাকের ডাকাডাকি, কুকুরের ডাকাডাকি, এগুলোর সঙ্গে সমাজের অনেক কিছু নির্ভর করে। এই জিনিসগুলো, এই সমাজ স্টপ হয়ে আছে, এই প্রকৃতি কাঁদছে, এই মানে আকাশ স্তব্ধ হয়ে আছে। ফলে এখানে হিসাবের বাইরে গিয়ে কেউ যদি প্রকৃতির আইন ভঙ্গ করার চেষ্টা করে, ইট উইল ক্রিয়েট এ ডিজাস্টার, একটা ডিজাস্টার তৈরি হয়ে যাবে। স্পিরিচুয়াল যে জ্ঞান কিংবা সাইকোলজি বা অন্যান্য সমাজ বিজ্ঞান সবকিছু দিয়েই বলছেন, তাহলে আমরা কি ধরে নেব 23শে জুন বিশেষ কিছু ঘটতে যাচ্ছে? তা কি ঘটার না, কোনো 23 সম্ভাবনা আছে? প্রত্যেক দিন হলো 23শে জুন কিছুই ঘটবে না, কিন্তু 23শে জুন যা ঘটার তার চেয়ে বড় ঘটনা মানে আলটিমেটলি ঘটে চলছে। মানে আমরা যে 23শে জুনকে কেন্দ্র করে ভয় পাচ্ছি, হুম, পুলিশ রেড অ্যালার্ট জারি করছে, পুলিশ ভয় পাচ্ছে বা বলছে আমাদের প্রতি আক্রমণ হতে পারে, এটা হুম, হলো আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাথমিক বিজয়, একেবারে প্রাথমিক বিজয়। নর্মালি কি হওয়া উচিত ছিল, এই যে 23শে জুন তো 2025 সনেও গেছে, আমরা কি টকশো করেছি, কথা বলেছি? না, 23শে জুন তো, নিশ্চয়ই। হ্যাঁ, আমরা এটা নিয়ে কোনো কথাই বলিনি, কোনো কথা বলিনি। তো এখন 23শে জুন 25 সালে কথা বললাম না, 26 সনে এসে আমরা 23শে জুন নিয়ে কথা বলছি কেন? যখনই কথা বলছি, ইট মিনস দিস ডেট হ্যাজ এ সিগনিফিক্যান্ট ভ্যালু। এই যে ভ্যালুটা তার আছে, এটাই তাদের প্রাথমিক বিজয়। ওই দিন কিছু হলে সেটা হবে বোনাস, কিন্তু যা ঘটার তা আপনার আলটিমেটলি ঘটে গেছে। আপনার কি মনে হয় যেভাবে চলছে, অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ অবস্থায় আছে এবং সরকারের মধ্যে সম্ভবত উপর থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা স্বস্তি হয়তো আছে, ঠিক আছে আওয়ামী লীগ নিয়ে যা আছে তাই দিয়ে আমরা রাজনীতি করি, আওয়ামী লীগ আসলে আবার কোন ঝামেলা হবে, রাজনীতি উত্তপ্ত হয়ে উঠবে। যদি এরকম না হতো তাহলে তো আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার যে বিষয়টি নির্বাহী আদেশের মাধ্যমে হয়েছিল সেটি আইনে পরিণত হতো না। এই কারণেই সম্ভবত হয়েছে, অথবা আরেক গ্রুপ বলে বা কেউ কেউ বলে যেটি আসলে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি আদালতও ঘাড়ে দিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ থেকে কেউ একজন রিড করবে, হয়তো বৈধ হয়ে আসতে পারে, নানান ধরনের মতভেদ আছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন যে এতে করে কি সরকার খুব লাভবান হচ্ছে সেই রাজনৈতিক শূন্যতার সৃষ্টির মধ্য দিয়ে বা আওয়ামী লীগ মতের দলকে একেবারে কোণঠাসা করার মধ্য দিয়ে? প্রথমত এই কাজটি সরকার বুঝে করেনি, বুঝে করেনি। মানে যে কারণেই করুক, কোর্টে দেখ আমরা যত কিছুই করি না কেন, কাজটা খুবই অন্যায় হয়েছে এবং এই কাজের খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে, ভীষণ রকম বিএনপিকে দিতে হবে, জামাতকেও দিতে হবে, অন্যান্য রাজনৈতিক দলকে দিতে হবে এবং রাজনৈতিক অঙ্গনকে দিতে হবে। দিস ইজ ওয়ান। দুই নম্বর হলো যে আওয়ামী লীগ আহ, এই যে এখন তারা নিষিদ্ধ, এটাকে তারা খুব এনজয় করছে, ভীষণ রকমভাবে এনজয় করছে, এবং এটা সব দিক থেকে তাদের জন্য একটা লাভজনক। এর কারণে তারা নির্বিবাদে নিশ্চিন্তে যে কাজগুলো তারা করতে পারছে। অন্য সময় যদি হতো, এখন যদি নিষিদ্ধ না হতো, তাহলে তাদেরকে বলা হতো গুপ্ত দল, পালিয়ে থাকা দল, মানে জামাতের মতো। যেমন আওয়ামী লীগ পলিটিক্যালি জামাতকে যেভাবে একটা বিপদে ফেলে দিয়েছিল, তারা আইনগতভাবে বদ্ধ, প্রেশার ক্রিয়েট করে তাদেরকে মানে যাকে বলে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়েছিল। এই জন্য তাকে বলা হতো গুপ্ত দল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেই গুপ্ত দলটা আপনি বলতে পারবেন না, বিকজ আওয়ামী লীগ এখন আপনার নিষিদ্ধ করেছে, এখন নিষিদ্ধ আওয়ামী লীগ। তো নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে যে কাজগুলো তারা খুব অনায়াসে করতে পারছে এবং আগামীতে যারা করতে পারবে, তাতে করে তাদের ফিরে আসার যে পথ, এটা প্রশস্ত তারা নিজেরাই তৈরি করতে পারবে। এবং কোনো অবস্থাতে সরকারের পক্ষে এটা এখন যেভাবে তারা নিষিদ্ধ করেছে, এই সরকার মানে এখন এটা যদি তারা আদালতে তুলতে যায়, যেভাবেই হোক না কেন, এটা সরকারের জন্য অনেকটা নিজের বমি নিজে খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ফলে সরকার যে কাজটি করেছে, এখন সেই কাজের ফলাফল শাখের করাত। মানে আওয়ামী লীগ যদি আপন শক্তিতে সত্যি মতো রাজপথ গরম করে নিজেরা নিজেদের মতো ফিরে আসতে পারে, ইতিপূর্বে আওয়ামী লীগে যেভাবে মানে নিষিদ্ধ করা হয়েছিল ওইভাবে অতীতের মতো করে তারা ফিরে আসতে পারে, যেদিন ফিরে আসবে ওই দিন সরকারের 12টা বেজে যাবে। আবার অন্যদিকে যদি সরকার পরিস্থিতির কারণে বাধ্য হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে, যেদিন নিষেধাজ্ঞা তুলবে সেই দিনই সরকারের যে ক্রেডিবিলিটি, ক্রেডেনশিয়ালিটি, পাওয়ার, এই জিনিসগুলো জিরো হয়ে যাবে। আহ, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সুইস ব্যাংকের একটি প্রতিবেদন বেরিয়েছে যে ইউনূস সরকারে আমরা দিন রাত দেখেছি আওয়ামী সরকারের বিরুদ্ধে যে টাকা পাচারের অভিযোগ, সেই টাকা ফেরত নিয়ে আসা হবে, মানে তাদের এক ধরনের বিহাইন্ড দ্য স্ক্রিনে রাজনৈতিক অস্ত্র ছিল এই বিষয়টি। আওয়ামী লীগের সময় অবশ্যই টাকা পাচার হয়েছে, কিন্তু
যেটা জানা যাচ্ছে যে গত 1.5 বছর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগ আমলে যে টাকা পাচার হয়েছে তার তুলনায় অনেক বেশি পাচার হয়েছে। আপনি নিজেও আপনার এক- সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাঁ, একটা স্ট্যাটাস দিয়েছেন। হ্যাঁ। 41% বেশি হয়েছে। জি। বোঝার চেষ্টা করুন যে গত 1.5 বছর মানে আওয়ামী লীগের পতনের পরে পুরো অর্থনীতিটা একটা ধস নেমেছে। তো এখানে যারা টাকা চুরি করেছে, পাচার করেছে, তারা সবাই অলমোস্ট টাকার বস্তা পেয়েছে, থোক। এটা কোনো উপার্জন করা নয়, আর এটা কোনো কমিশন ঘুষ নয়। এটা তারা জাস্ট একটা থোক পেয়েছে। এখন এটা কি হুম, হুম। কোনো ব্যাংকের থেকে টাকাটা ভোর থেকে নিয়েছে, না কোনো আওয়ামী লীগ নেতার বাসা থেকে নিয়েছে, নাকি একেবারে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়েছে, কোথা থেকে নিয়েছে আমরা বলতে পারবো না। নিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এখানে পুরো জমানাটাতে আওয়ামী লীগের মানে ইউনূসের জমানাতে ইউনূসের যারা লোকজন, তারা 1% বেনিফিশিয়ারিও না। আপনি ধরেন যদি 1,00,000 ভাগের 1 ভাগ বেনিফিশিয়ারি ইনুস অ্যান্ড গং, এদের সংখ্যা নট মোর দেন 100। কিন্তু বাকি যদি আপনি 10 লাখ লোক ধরেন, এই 10 লাখ লোকের মধ্যে আপনার 8 লাখ লোক হলো বিএনপির, হুম। 1.5 লাখ লোক হলো জামাতের, আর 50,000 লোক হলো এই বাচ্চা কাচ্চা এনসিপির, এর যে হান্নান মাসুদ এদের। হুম। তাহলে এই আপনি 10 লাখ লোক ধরেন সারা বাংলাদেশের পলিটিক্যালি সবকিছু নিয়ন্ত্রণ করেছে ইউনুস জমানাতে। তাহলে আপনি যে লুটপাট ধরেন, তাহলে এই লুটপাটের যদি ধরেন, তাহলে আপনার মানে ইউনুসের তো 100 জনের বেশি লোক ছিল না, নট মোর দেন 100। বাকি লোক কাদের? জামাতের, এনসিপির এবং বিএনপির একটা বিরাট অংশ। ফলে এই যে বিএনপির যে বিরাট একটা অংশ, এই যে সুইস ব্যাংকের টাকা পাচার হয়েছে, এইটার যে রিপোর্টটা ইন পার্সেন্ট টিআইবি বর্ণ যে প্রতিষ্ঠান যখন করবে, তখন সবার আগে তারা দায়ী করবে বিএনপির লোকজনকে, দ্বিতীয় দায়ী করবে জামাতের যারা লোকজন আছে তাদেরকে, এবং জামাতে তখন এই যে জান্নাতের টিকিট, সৎ লোকের শাসন, এই জিনিসগুলো সব এলোমেলো হয়ে যাবে। এখন ইদানিং তো ধরেন জামাতকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, ইসলামী ব্যাংক, তারপরে শেষে অন্যান্য বিষয় নিয়ে ওই দিকে লোন টোন নিচ্ছে, মানে তাদেরকে আমরা যত ভালো মনে করছিলাম বা যত আল্লাহর মানে অলি মনে করছিলাম, কিন্তু বাস্তবে এখন এমন তথ্য আসছে, বিএনপির লোকজনই বলছে, সেই তথ্যগুলো আগামীতে যখন রিপোর্ট আকারে আসবে এই সুইস ব্যাংকের এই ঘটনায়, আপনি দেখবেন যে আমাদের চোখ কপালে উঠবে না। আগে তো বললাম চোখ কপালে উঠে, আমাদের এই সমস্ত কথা শোনার সাথে যে চোখ চান্দিতে উঠে যাবে। মাথার ওই যে যেখানে মাথার মুড়ি থাকে, সে চান্দির উপর দেখবেন 2টা চোখ উঠে গেছে আর কি। এই অবস্থা, আকাশের দিকে তাকায় ছাড়া কোনো উপায় নাই আর কি। আর সামনে কপালে চোখ উঠলে তো ব্যাটারির মতো, টর্চের মতো দেখা যাবে, একটা চোখ চান্দির মধ্যে 2টা চোখ থেকে যাবে চুলের মধ্যে। তা এরকম অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে দুর্ভাগ্য হলো, ওই যে বিএনপির আগের জমানাতে আপনি দেখেন যে একটা ব্যাড ইনস্ট্রুমেন্ট ছিল, যে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আপনি দেখেন এইবার মানে যে রিপোর্ট আসছে, সে টিআইবির যে রিপোর্ট আসছে, সেই রিপোর্টে দেখেন কোন জায়গাতে আসে এই যে টিআইবির গ্রুপের সাথে যে প্রধানমন্ত্রী দহরম মহরম সম্পর্ক, তার বারবার যে তুয়াজ করছে, তদবির করছে, এর কারণটা কি? কিন্তু ঘটনাটা তো আসলে বাংলাদেশের ইফতেখার সাহেবের কিছু করার নেই। এগুলো একটা সিস্টেম অনুযায়ী এই রিপোর্টগুলো হয়, এবং সেই রিপোর্টগুলো জার্মানি থেকে যেভাবে তৈরি করা হয় বাংলাদেশ, এখানে তাদের খুব 10% অ্যাক্টিভিটিস থাকে। এখন সেই তথ্যগুলো তারা যেখান থেকে নেয়, সেই তথ্যের ভিত্তিতে যে ভয়াবহ চিত্র তুলে আসছে, সুশাসন, তারপর শেষে অবিচার, অনাচার, ঘুষ, দুর্নীতি, এটা রীতিমতো আওয়ামী লীগ না বিএনপিকে এমন ভোগাবে যেটা অতীতের যে কোনো সময়। এবং দেখেন আসলে কয় না যে মানুষের তকদির 4 আঙ্গুল কপাল, কখনো আপনি কবরে যান, কবরও আপনার সাথে কপাল যাবে। তো 2001 থেকে 2006 সনে বিএনপির যে সমস্যাগুলো ছিল, এইবার আমরা সবাই আশা করেছিলাম যে সেই সমস্যাগুলো থাকবে না। কিন্তু এখন বলেন তো, 2001 সন থেকে এই পর্যন্ত ওই সময় যে সমস্যাগুলো ছিল, তার কোনটা এখন নাই? জাস্ট আক্স ইউরোসিয়া। তো যার জন্য হুম, হয় হুম। কি, সামনে যে দিনগুলো আসছে, এই দিনগুলো বিএনপি যত মানে যাকে বলা হয় ভুল করবে, যত মানে তার দুর্নাম হবে, বদনাম হবে, তত বেশি এই যে 23শে জুন নিয়ে মানুষের আতঙ্ক বাড়বে। এবং ঘুরে ফিরে ইউনূসকে নিয়ে আমরা যত গালি দেই না কেন, আলটিমেটলি গালিগুলো তারেক জিয়ার ঘাড়ে আসবে। হুম, এই হুম। কারণ হলো, বর্তমান সরকারকে তো বলা হয় যে ডক্টর ইউনূসের ভার্সন 2, হুম, হুম। সেকেন্ড ভার্সন, সেকেন্ড এডিশন, দ্বিতীয় সংস্করণ। তার মানে যত সব লোকজন রয়েছেন, আমির উমরা থেকে শুরু করে পাইক পেয়াদা, সিপাহি সালার, সবই তো মানে ইনুজ্জামানার সবকিছু। এখানে তো তেমন কিছু আপনি নতুন কিছু করতে পারেননি, নতুন কোনো কিছু করতে পারেননি। তো সেই জায়গায় থেকে মানে যে কিছু একটা হবে, ভালো কিছু হবে,
এটা আশা করা যাচ্ছে না, বরং উল্টো যেটা হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগ যদি নিয়মতান্ত্রিক ভাবে না আসে, অ্যাক্সিডেন্টালি আসে, সারপ্রাইজিংলি আসে, দ্যাট উইল বি ডিজাস্টার ফর দ্য হোল নেশন, এভরিবডি। বুঝতে পারছেন, আপনি যখন একটা বাঁধ ভেঙে যায়, কোনো একটা বাঁধ ভেঙে যায়, সেটা ফারাক্কার বাঁধ হোক আর যেটা হোক, যদি বাঁধ ভেঙে যায় এবং সেখানে বাঁধের দ্বারা যে পানির যে স্রোতটা আসে, ওটা কিন্তু সবকিছু তছনছ করে ফেলে। ফসলের মাঠ ঘাট, বাড়ি ঘর, জায়গা জমি, মানুষের জীবন, পশু টশু সব ভাসিয়ে নিয়ে যায়। নর্মাল বন্যা আর বাঁধ ভাঙা বন্যা কিন্তু ডিফারেন্স। তো একটা নিয়মতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগ রাজনীতি করবে, মাঠ দখল করবে, সবকিছু করবে, সেটা মানে একেবারে নর্মাল বন্যার মতো। একটা বন্যা হচ্ছে, আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। কিন্তু যদি হঠাৎ করে এরকম ঘটনা ঘটে, অর্থাৎ কাপ্তাই লেক যদি বর্ষাকালে ভেঙে যায়, কাপ্তাই লেক বর্ষাকালে যদি ভেঙে যায়, তখন যে অবস্থাটা হবে, আপনার বর্ষাকালে যদি হঠাৎ করে ফারাক্কা ব্যারেজটা ভেঙে যায়, আপনি দেখবেন যে পুরো রাজশাহী শহর উড়ে গেছে, রাজশাহী শহর কিছু থাকবে না। মানে এমন একটা অবস্থা, রাজশাহী শহর কিছু এর থাকবে না। সম্ভাবনা কোনটি? অ্যাক্সিডেন্টালি ফেরার সম্ভাবনা, মানে আপনার অতীত অভিজ্ঞতা থেকে বা ভূ রাজনৈতিক জায়গা থেকে, আন্তর্জাতিক বিভিন্ন এক্সাম্পল তো নিশ্চয় আপনার সামনে আছে, সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি যে এই মুহূর্তে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার পথটি কি অ্যাক্সিডেন্টালি নাকি নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার সম্ভাবনা আছে? নিয়মতান্ত্রিক ভাবে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, সারপ্রাইজিং হওয়ার সম্ভাবনা। যেভাবে ধরেন তারেক রহমান সাহেব আসছে, এটা তো নিয়মতান্ত্রিক ভাবে তিনি আসেননি। তিনি পুরো জাতিকে সারপ্রাইজ করে 24 ঘন্টার সময় আমরা পাইনি, তিনি বাংলাদেশে এসেছেন ভিনি ভিডি ভিসি। আসলাম, নামলাম, 300 ফিটে গেলাম, প্রধানমন্ত্রী হয়ে গেলাম। প্রধানমন্ত্রী হয়ে গেলাম ভিনি ভিডি ভিসি, আসলাম, দেখলাম, জয় করলাম। ইনুস সাহেবও মানে পরপর হয় কি ঘটনা তিনটা ঘটে, তো আমাদের দেশে 3টি ভিনি ভিডি ভিসি হয়েছে, এসে দুটো মানে হয়েছে। ইনুস সাহেব একেবারে প্যারিস থেকে আসলেন, 8 তারিখে আসলেন, এসে রাজা হয়ে গেলেন। আবার তারেক রহমান সাহেব আসলেন, এসেই তিনি রাজা হয়ে গেলেন। তিনি নির্বাচিত হইলেন ফেব্রুয়ারি মাসে, কিন্তু তিনি যেই দিন ডিসেম্বর মাসের 25 তারিখে পা দিয়েছেন, ওই দিন থেকে তিনি রাজা। তো বুঝার চেষ্টা করেন যে যে ইনস্ট্যান্স গুলো ইউনুসের ক্ষেত্রে ঘটছে, যে জিনিসটা, সেই ইনস্ট্যান্স যে শেখ হাসিনার ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটবে না, আপনি এটা কি করে বলবেন বলেন? শেখ হাসিনার ক্ষেত্রেও ঘটার সম্ভাবনা আছে। মানে যদি তারেক জিয়ার ক্ষেত্রে একই ঘটনা ঘটে, যদি ইউনুস সাহেবের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, কেন শেখ হাসিনার ক্ষেত্রে ঘটবে না? ধরেন শেখ হাসিনা মরে গেল, রেহানার ক্ষেত্রে, শেখ রেহানার ক্ষেত্রে কেন ঘটবে না? শেখ রেহানা ধরেন মরে গেল, কেন জয়ের ক্ষেত্রে, পুতুলের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না? কিন্তু ঘটনা যখনই ঘটুক না কেন, এদের যে সমস্যার সৃষ্টি হবে, শেখ হাসিনা মানে এই যে তারেক জিয়া বা ইনুস সাহেব আসছেন ক্ষমতায়, তখন এখানে বাঁধ ভাঙা জোয়ার হয় নাই, জোয়ারটা ছিল নর্মাল উইদিন দ্য রিভার। কিন্তু আওয়ামী লীগের যে প্রত্যাবর্তনটা যদি অনিয়মতান্ত্রিক ভাবে হয়, সেখানে জোয়ারটা হবে বাঁধ ভাঙ্গা, সেই জোয়ারে সমস্ত বাঁধ ভেঙে দেবে। আর সেই বাঁধ ভাঙলে কি সর্বনাশ হবে বুঝতে পারেন আপনি আমি। মানে যখন আছেন আগুন লাগলে দেবালয় কিন্তু রক্ষা পায় না। আপনি পান্না এত মিষ্টি মিষ্টি কথা বলছেন, আমি গোলাম মোল্লা রনি মিষ্টি মিষ্টি কথা বলতে, দেখা গেল আওয়ামী লীগেরই কোনো পান্ডা বা শিবিরের কোনো পান্ডা হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেছে। আওয়ামী লীগ হয়ে সেই আওয়ামী লীগ জমানাতে 2008 সনে আপনি কি বলছেন, 10 সনে কি বলছেন, সেইটার একটা ভিডিও ফুটেজ বের করে পান্নাকে মারো। বুঝছিস ঘটনাটা? গোলাম মোল্লা রনি 2014 সনে কি লিখেছে, 15 সনে কি লিখেছে, আমরা যে এখন এত মিষ্টি মিষ্টি কথা বলছি, ডাজ নট ম্যাটার, এটাকে ধরে রাখো। এই ফলে এই যে ডলা খাওয়া পার্টি, মানে বাদ ভাঙা যখন হবে এভাবে ডলার চোটে দেখবেন যে কত মানুষ যে শেষ হয়ে যাবে। যে এখন যারা যারা কথাবার্তা বলছে, এভরিবডি ইজ ইন ডেঞ্জার। ফলে আমরা দোয়া করি, আশা করি যে সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে হোক, কোনো জিনিসই বাদ ভাঙা ভালো না। মানে জোয়ার স্বাভাবিকভাবে আসুক, বন্যা স্বাভাবিকভাবে আসুক।